নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। আরও একবার মুখপুল্ল সরকারের, নবান্নের, সিআইডির এবং অবশ্যই কালীঘাটের জাস্টিস অমৃতা সিনহা তাঁর স্বামীর পেছনে লাগতে গিয়েছিল এই রাজ্য সরকার। সেই খবর হয়তো আপনারা পেয়েছেন, কিন্তু খবরের পেছনে কিছু নতুন খবর দেওয়ার জন্যই আজকে নতুন বাংলায় এলাম। জাস্টিস অমৃতা সিনহা আপনারা জানেন, যিনি চাকরি দুর্নীতির মামলাটা শুনছেন, লিপস অ্যান্ড মাউন্সের এন্টায়ার পর্বটা নিয়ে যিনি একদম পুঙ্খানুপুঙ্খ বিচার করছেন, ইডিকে বারবার ইন্টারোগেট করছেন, চাপে ফেলছেন, তদন্ত কেন দ্রুত গতিতে শেষ হচ্ছে না তার মুখবন্ধ রিপোর্ট সংগ্রহ করছেন, এবং অবশ্যই কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্র, যাকে মমতা এবং অভিষেক লুকিয়ে রেখে দিয়েছিলেন পিজি হসপিটালের মধ্যে, সেই কালীঘাটের কাকুকে কিছুতেই কিন্তু ইডি তার ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারছিল না। শেষ পর্যন্ত কাটসি জাস্টিস অমৃতা সিনহা দ্রুততার সঙ্গে একটা নাটকীয় সিদ্ধান্ত নিয়েছিলেন যে রুদ্ধদ্বার কক্ষে শুনানি করে সেখানে ইডিকে উপস্থিত থাকতে বলেছিলেন, সিবিআইকে উপস্থিত থাকতে বলেছিলেন, এবং অবশ্যই তার সঙ্গে অন্যান্য যারা সংশ্লিষ্ট আইনজীবী শুধুমাত্র তাঁদের উপস্থিতিতে শুনানি করে, এবং ইএসআই জোকা হসপিটালের কর্ণধারকে সেখানে উপস্থিত থাকতে বলেছিলেন, এবং তারপর দ্রুততার সঙ্গে বলেছেন যে আমি আদালতে বসে থাকবো, আপনারা ইমিডিয়েটলি কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে পিজি হসপিটাল থেকে তুলুন, নিয়ে যান, গিয়ে সেখানে স্যাম্পল টেস্ট করেন, করিয়ে আবার ফিরিয়ে দিয়ে আসুন, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। এবং তারপর সংবাদ মাধ্যমকে সম্পূর্ণ এড়িয়ে সাইলেন্টলি ইডি অপারেশন করলো, সিআরপিএফ নিয়ে গিয়ে, সিএসএফ জওয়ানদের নিয়ে গিয়ে পিজি হসপিটাল থেকে তার বিজ্ঞপ্তি দেখিয়ে তাকে বার করে নিয়ে গিয়ে সরাসরি নিয়ে গেলেন, ভয়েস স্যাম্পল টেস্ট করলেন, এবং সেই ভয়েস স্যাম্পল টেস্ট সিএফএসএলে গেল, এবং শেষ পর্যন্ত সেখানে ভয়েস স্যাম্পল টেস্ট মিলে গেল। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র কালীঘাটের কাকু প্রভাবশালীদের সঙ্গে যে কথাবার্তাগুলো বলেছেন সেইগুলো কিন্তু আলটিমেটলি মিলে গেল। এই নাটকীয় ঘটনাটা যাঁর আদালতে হয়েছিল সেই আদালতের মহামান্য বিচারপতি জাস্টিস অমৃতা সিনহা, তাঁর স্বামীর নাম হচ্ছেন আইনজীবী প্রতাপ চন্দ্র দে। সেই ভদ্রলোক তিনি কলকাতা হাইকোর্ট এবং অন্যান্য জায়গায় বিভিন্ন মামলা টামলা লড়েন। তা তেমনই একটি মামলা, যে মামলাটা তিনি লড়ছেন বিধাননগর দক্ষিণ থানা এলাকার অধীন কোনো একটি পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিবাদ, যেখানে একজন বিধবা ভদ্রমহিলা, তার কন্যা একটা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে তার দাদার সঙ্গে আইনি লড়াই লড়ছেন, এবং তার দাদার পক্ষের আইনজীবী ছিলেন প্রতাপ চন্দ্র দে, এবং প্রতাপ চন্দ্র দে সেই আইনি লড়াইটা লড়ছিলেন। সেই পর্বে সেইখানে দক্ষিণ বিধাননগর থানার ওসিকে কাজে লাগিয়ে এই ভদ্রমহিলাকে দিয়ে এমন একটি অভিযোগ আনানো হলো যে প্রতাপচন্দ্র দেকে, জাস্টিস অমৃতা সিনহার স্বামী, তিনি তার প্রভাব খাটিয়ে এই মামলাটাতে প্রভাব বিস্তার করছেন, এমন একটি আজগুবি অভিযোগ নিয়ে এসে সরাসরি সেটা নিয়ে তিনি তার এফআইআর যা যা করার প্রসিডিংস শুরু করলেন। এই মামলাটা শেষ পর্যন্ত হাইকোর্টে শুনানি হলো, হাইকোর্ট থেকে চলে গেল সুপ্রিম কোর্ট পর্যন্ত শুনানি। রাজ্য সরকার স্বতঃপ্রণোদিত হয়ে ব্যাপারে ঢুকলো এবং সিআইডি ইনভেস্টিগেশনটা নিল। সিআইডি ইনভেস্টিগেশন হবে কি না সুপ্রিম কোর্টে সেটা শুনানি হলো। সুপ্রিম কোর্ট বললো যে হ্যাঁ শুনানি হতে পারে, কিন্তু কোনো রকম ব্যবস্থা কোয়ার্সিভ মেজার নেওয়া যাবে না, এবং শেষ পর্যন্ত বারবার আইনজীবী প্রতাপচন্দ্র দেকে সিআইডি ডেকে পাঠাতো, এবং যা অভিযোগ যে প্রায় 9 ঘন্টা মতো বসিয়ে রেখে 8 ঘন্টা ইন্টারোগেশন করা হতো। এবং আমরা যেটা শুনেছি সেটা হচ্ছে আইনজীবী প্রতাপচন্দ্র দেকে, জাস্টিস অমৃতা সিনহা এবং প্রতাপচন্দ্র দে যিনি কন্যা বিদেশে থাকেন, তার নাম, তার রেফারেন্স দিয়েও সিআইডি তার ওপর প্রেশার ক্রিয়েট করে, এবং বারবার করে বলার চেষ্টা করে যে জাস্টিস অমৃতা সিনহাকে আপনার স্ত্রীকে বলুন যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত যে অভিযোগগুলো হচ্ছে সেইগুলো যেন মানে সেই সংক্রান্ত ব্যাপারে রেস্ট্রেন্ড হতে, অর্থাৎ কোনো না কোনোভাবে চাপ সৃষ্টি করে তাঁকে নিয়ন্ত্রণ করানোর জন্য যা আইনজীবী প্রতাপচন্দ্রের ওপর চাপ দেয় সিআইডি। এগুলো মানে প্র্যাকটিক্যালি জনশ্রুতি, আমরা তো আর সেই কীভাবে ইন্টারোগেশন হয়েছে জানি না, কিন্তু আইনজীবী প্রতাপচন্দ্র দেকে যখন সিআইডি ডেকে পাঠাতো, তাকে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদের নামে বসিয়ে রাখা হতো, 8 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে বসিয়ে রাখা হতো, এবং বারবার করে চাপ দেওয়া হতো, তার ভয়েস স্যাম্পল টেস্টিংয়ের জন্য তাকে প্রেশার ক্রিয়েট করা হতো, এবং সেটাও আদালতে গিয়ে ডিসকার্ডেড হয়। এই সমস্ত এন্টায়ার এপিসোডটা শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছয়। এই সুপ্রিম কোর্টে গতকাল ছিল ফাইনাল হিয়ারিংয়ের দিন, এবং সেখানে এন্টায়ার মামলাটা প্র্যাকটিক্যালি নতুন করে রাজ্য সরকার সিআইডি যে আইনজীবী প্রতাপচন্দ্র রায়কে এফআইআর করে তাকে গ্রিপে নেওয়ার যে চেষ্টা করা, এই এন্টায়ার পার্টটাতে শেষ পর্যন্ত সমস্ত এই মামলাটাকে ডিসকার্ড করে দেন। এবং শুধু তাই একটা
ভৎসনা করেন, মারাত্মকভাবে ভৎসনা করেন, যেখানে পরিষ্কার শীর্ষ আদালত মামলাটি খারিজ করে যা রিপোর্ট বলছে যে এফআইআর দায় নিয়ে রাজনীতি করবেন না, চার্জশিট দাখিল হয়ে গেছে, আইনকে আইনের পথে চলতে দিন। অর্থাৎ সুপ্রিম কোর্টে বিচারপতি যারা যে দুজন বিচারপতি ছিলেন, সঞ্জীব খান্না এবং জাস্টিস দীপঙ্কর দত্ত, তারা কিন্তু পুরো ব্যাপারটা গভীরতা বুঝতে পারেন এবং তীব্র ভৎসনা করে রাজ্য সরকারকে এই মামলাটা বাতিল করে দেন। আমি সমস্ত ঘটনাটা সিনপসিসে আপনাদের কাছে বললাম। আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলছি, একটু ভালো করে খেয়াল করে দেখুন যে এই তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট এই লুটেরার কোম্পানি, তারা কোন জায়গায় হস্তক্ষেপ করেননি বলুন তো? মানে আমি বলছি, যে কোনো রাজত্বের আমলে পুলিশ প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন, এক্সিকিউটিভ, তাদের প্রভাব বিস্তার করে তাদের উপর চাপ সৃষ্টি করা যায়। এরা এমন একটা সরকার চালাচ্ছেন যেখানে বিচার ব্যবস্থার মধ্যেও চেষ্টা করছেন প্রেশার ক্রিয়েট করতে। আপনি ভাবুন, সে জাস্টিস কৌশিক চন্দ্র, তার ক্ষেত্রে এই একই জিনিস হয়েছিল। জাস্টিস রাজেশ শেখর মান্তা, তার বাড়ির সামনে পোস্টার মারা হয়েছিল, তার ঘরের সামনে অবস্থান হয়েছিল। জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, তাকে কীভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছিল। জাস্টিস জয় সেনগুপ্ত, জাস্টিস বিশ্বজিৎ বসু, জাস্টিস অমৃতা সিনহা, যে কোনো বিচারপতি যখন সুযোগ পাবে, আমার মতো রায় না হলে, জাস্টিস দেবাংশু বসাক সাম্প্রতিককালে ধরুন, যিনি 25,753 জনের চাকরি বাতিল করেছেন, বিজেপির বিচারক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্নটা হলো, একটা বিচার ব্যবস্থার মধ্যে যখন একটা দল ঢুকে পড়ে প্রেশার ক্রিয়েট করে এবং এই জাতীয় নক্কারজনক ঘটনা যেটা ঘটাচ্ছে, মানে আমি বলছি, এটা কেন বিচার ব্যবস্থা নেবে না এদের প্রতি? বিচার ব্যবস্থার তো সুমোটো মুভমেন্টটা করা উচিত। আমি বহুদিন আগে একটা ঘটনা আপনাদের কাছে বলেছিলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম তখন বিচার ব্যবস্থাকে আক্রমণ শুরু করেন, হলদিয়ার একটা সভা থেকে শুরু করেছিলেন আক্রমণ। তারপর তার ভিত্তিতে কৌস্তভ বাগচি আইনজীবী, সম্ভবত জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য বেঞ্চি, সেটা নিয়ে মানহানি একটা মামলা করে, মানে কন্টেম্পট অফ কোর্ট, অর্থাৎ মানে একজন রাজনীতিবিদ আদালতকে আক্রমণ করছেন, সেই মামলা করেছেন। জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য সেই মামলাকে ডিসকার্ড করে দিয়ে বলেছিলেন যে আদালতের মান সম্মানত ঠুনকো নয় যে কেউ ধাক্কা মারলেই আমরা পড়ে যাব। কিন্তু সেই দিন যদি ব্যবস্থা নেওয়া হতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তাহলে কিন্তু পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিকভাবে আদালতকে আক্রমণ করেছেন, কখনো কুণাল ঘোষের মতো চিটিংবাজ পর্যন্ত আক্রমণ করেছেন। এগুলো কিন্তু বন্ধ হতো। আদালত সেটা ব্যবস্থা নেয়নি। ধরুন জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির বাইরে যে পোস্টার মারা হয়েছিল, সেই পোস্টার মারার পুরো ব্যাপারটাই বিষবাও জলে। প্রধান বিচারপতির ঘরে তার শুনানি হয়েছিল, কী তার রেজাল্ট? জাস্টিস রাজশেখর মান্তার ঘরের সামনে যেসব আইনজীবীরা বয়কট করে অবস্থান করেছিল, তার ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কী ব্যবস্থা নিয়েছেন? প্রশ্নগুলো তো থাকছে। অর্থাৎ সেদিন যদি ব্যবস্থা নেওয়া হতো, তাহলে এই পরিস্থিতিটা হতো না। আমি লোকসভা নির্বাচনের 4টে পর্বের নির্বাচন বাকি আছে। আমি বাংলার মানুষকে শুধু বলছি, যারা ভোটার আছেন বলছি, দয়া করে ভাবুন কত মারাত্মক ক্ষতি একটা রাজনৈতিক দল করতে পারে প্রশাসনের মধ্যে। বিচার ব্যবস্থাটাকে ভেঙে খান করে দেওয়ার চেষ্টা করছেন, কোনো কিছু মানবেন না, সমস্ত কিছু। পুলিশ ব্যবস্থাটাকে ছত্রাকার করে দিয়েছেন। পুলিশ দেখলেই লোকে এখন ঘৃণার চোখে তাকায়। কেন তাকাবে? কত ভালো ভালো পুলিশ অফিসার, কনস্টেবল, ওসিরা আছেন যাদের দেখে সম্মান করতে ইচ্ছে করে। কিন্তু সাধারণ মানুষের মধ্যে, এটা পুলিশের কর্মচারীদের ভাবতে হবে যে সাধারণ মানুষের মধ্যে পুলিশ সম্বন্ধে একটা বিতৃষ্ণা জন্মিয়ে দিয়েছেন। পুলিশ দেখলেই মানুষ রাগ করে। কেন? তারাও দোষে গুণে মানুষ। আমি বিশ্বাস করি 95% পুলিশকর্মী ভালো, কিন্তু সেই 95%কেও খারাপ করে দিয়েছেন মমতা অভিষেকের এই প্রাইভেট লিমিটেড কোম্পানি। একে তো নিয়ে তাদের দেন না, তারপর কতটা নিচে নামেন। সরকারি কর্মচারীদের সম্বন্ধে কীরকম একটা ধারণা করে দিয়েছে, সরকারি কর্মচারীদের দিয়ে দেবেন না, সাধারণ ছেলেমেয়েরা যারা চাকরি যাবেন তাদের চাকরি প্রতারণা হবে, তাদের সেই প্রতারণাকে গার্ড করার জন্য কোটি কোটি টাকা আদালতে খরচ হবে। একটা প্রশাসন কীভাবে চলছে তছনছ করে দিচ্ছেন, এটা সিস্টেমটাকে নষ্ট করে দিচ্ছেন। আমি শুধু বাংলার মানুষকে এই নির্বাচনের আগে বারবার এই কথাটা বলছি, তৃণমূল কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে হাজার হাজার তোলাবাজ বাড়বে, হাজার হাজার চোর বাড়বে এই সমাজে। চান আপনারা এই লোকসভা নির্বাচনে আপনারা যারা যেখানে আছেন, আপনারা কোন দলকে ভোট দেবেন সেটা সিদ্ধান্ত আপনার, কিন্তু যিনি জিততে পারবেন তাকে ভোট দেবেন। ভোট নষ্ট করবেন না, এই মেসেজটা কিন্তু বারবার করে পৌঁছানো দরকার। বারবার প্রতিদিন আপনাদের ঘুরে ফিরে বলি, জাস্টিস অমৃতা সিনহার হাজব্যান্ডের ওপর যে অন্যায়, যে অবিচারটা হয়েছে, সেটা কি তার পাওনা ছিল বলুন তো? শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে গিয়ে শেষ পর্যন্ত বাতিল হলো মামলা। এটা একটা অন্য দিক তো ভাবুন তো, কত কোটি লক্ষ লক্ষ টাকা খরচা হলো একটা ফলস মামলা চালানোর জন্য।
ওই দক্ষিণ বিধাননগর থানার ওসিকে পর্যন্ত কাজে লাগিয়েছেন, এবং কাজে লাগিয়েছেন এই ফেরেববাজ ভাইপোটা, যে কয়লা, গরু, বালি, পাথর, শিক্ষা দুর্নীতি সমস্ত কিছু থেকে টাকা আত্মসাৎ করে এখন 300 সিকিউরিটি গার্ড নিয়ে হেলিকপ্টারে ঘুরে বেড়ায়। ওই ফেরেববাজ ভাইপোর মস্তিষ্ক প্রসূত, এবং এই রাজীব কুমার, বিনীত গোয়েল এদের কাজে লাগান, সব দিনের পর দিন এই কাণ্ডটা করেন। দক্ষিণ বিধাননগর থানার ওসিকে তো ইমিডিয়েটলি গ্রিল করা উচিত, যে এই অসভ্যতা শরিক হয়েছেন তিনি। সিআইডি যে অফিসাররা এই কাজের সঙ্গে যুক্ত হয়েছে তাঁদের তো গ্রিল করা উচিত। আমি জানি না আমাদের বিচার ব্যবস্থা সেটা পারমিট করে কিনা, কিন্তু তো করা তো উচিত। একজন বিচারপতির স্বামী হয়েছেন বলে তাঁর এত বড় অপরাধ যে তাঁকে এই হেনস্থার মধ্যে পড়তে হবে। বিচারপতির কন্যা বিদেশে থাকেন, তাঁর ভবিষ্যতের কথাও ভাবতে বলেছেন সিআইডি অফিসাররা। এমন অভিযোগ বাইরে আসছে, যদি সেটা সত্যি হয়, সেই সব সিআইডি অফিসারদের কেন ইনভেস্টিগেশনের আওতায় আনা হবে না? প্রশ্নগুলো করলাম, আর ঘটনাটা বললাম কেন বাংলার মানুষের পরিচিত হওয়া দরকার যে কোন সমাজ তৈরি করছে এই সরকারটা। ভেবে দেখুন, সব শেষ হয়ে যাওয়ার আগে ভেবে দেখুন, বারবার ভেবে দেখুন। এইটুকু কথা বলে আমরা চলে গেছি সরাসরি আইনজীবী প্রশান্ত মজুমদারের কথা শুনতে। তিনি কলকাতার বিভিন্ন আদালতে বরিষ্ঠ আইনজীবী। আমি তাকে সরাসরি জিজ্ঞেস করেছিলাম ঘটনাটা এক্স্যাক্টলি কী ঘটেছে। প্রশান্তবাবু একটু যদি আপডেট দেন, কি বলেছেন প্রশান্তবাবু, শুনুন। নমস্কার, প্রশান্ত দা, সন্ময় বলছি। নমস্কার, বলুন। বলছি কলকাতার আইনজীবী প্রতাপ চন্দ্র দে, জাস্টিস অমৃতা সেনের হাজবেন্ড, তার ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা সুপ্রিম রায় দিলেন আজকে কিছুক্ষণ আগে, এবং তার প্রেক্ষিতেই আপনার কাছে প্রশ্ন যে ঠাস করে চটটা কার গালে? রাজ্য সরকার, সিআইডি, না পেছন থেকে যিনি খেলছিলেন তার ভাইপোর? কার গালে মনে হচ্ছে চট দুটো? এক কথায় আমি বলতে পারি এটা বাংলার অপমান। বাংলাকে আমরা কলুষিত করছি। একজন আইনজীবী, প্রকৃত আইনজীবী, তিনি তার মক্কেলকে নিয়ে মক্কেলের হয়ে লড়াই করছেন। আমরা আমাদের মক্কেলের হয়ে জানপান দিয়ে লড়াই করি। আমাদের তখন মক্কেলই ধ্যান জ্ঞান থাকে। আমরা আমার মক্কেলকে আমি কিভাবে রিলিফ দেবো সেটাই আমরা চেষ্টা করি। জাস্ট এই প্রতাপ বাবু তাই চেষ্টা করেছেন তার মক্কেলের জন্যে। উনি তো তখন দেখেননি যে ওনার ওয়াইফ কি, ওনার ওয়াইফ বিচারপতি, উনি তো এগুলো দেখছেন না। উনি দেখছেন ওনার মক্কেলের রিলিফ। সেই মক্কেলকে শিখণ্ডী করে সুপ্রিম কোর্টে সবাইকে যাওয়ার ক্ষমতা হয় না। ইভেন আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলছি, হাইকোর্টে সবাইকে যাওয়ার ক্ষমতা হয় না। সেই লিটিগেন্ট পাবলিক চলে গেল সুপ্রিম কোর্ট, তাকে শিখণ্ডী করে এগুলো করানো হলো। সিআইডি প্রতাপবাবুকে ডেকে 9 ঘন্টা ধরে বসে রেখেছিল, বসে বিভিন্ন উল্টোপাল্টা প্রশ্ন করা হয়েছিল। কেন করা হচ্ছে এগুলো? আলটিমেটলি সুপ্রিম কোর্ট দেখেছে, সুপ্রিম কোর্ট বলেছে এটা নিয়ে রাজনীতি করবেন না। বাংলাকে পরিষ্কারভাবে বলা হয়েছে এটা নিয়ে রাজনীতি করবেন না। প্রতাপবাবু মানে সত্যিকার জাস্টিস পেয়েছেন আজকে, আমি বলবো এই নোংরামো থেকে। ছয় লোকেরা এরকম ভাবে নাজেহাল হচ্ছে, রাজ্যপাল থেকে আরম্ভ করে সবাইকে এইভাবে করা হচ্ছে দিনের পর দিন। কি চলছে এটা? দক্ষিণ বিধাননগর থানার ওসিকেও এই কনস্পিরেসির সঙ্গে যুক্ত করা হয়েছিল। আমি পুলিশকে তো ইউজ করা হচ্ছে। পুলিশের কিছু করার নেই, ওপর মহল থেকে অর্ডার দেওয়া হচ্ছে, স্ট্যান্ডিং অর্ডার দেওয়া হচ্ছে। পুলিশের দিন আগে পুলিশকে বনে বাজারে জঙ্গলে পাঠিয়ে দেওয়া হবে। পুলিশ তো ভয় পায়, ভয় কাজ করতে হচ্ছে পুলিশকে। কে চায় যে আমি বনে জঙ্গলে গিয়ে থাকবো বউ ছেলে মেয়ে ছেলে? আপনি 16 সালে দেখেননি একাধিক কলকাতা পুলিশের দাপট অফিসারদের পাঠিয়ে দেওয়া হয়েছিল বিভিন্ন গ্রামে, বিভিন্ন জায়গায় 16 সালে ইলেকশনের সময়। সবাই ভয় পায়, সবাই চাকরি করে খাচ্ছে, তার ফ্যামিলি আছে। পুলিশকে বাধ্য হয়ে এগুলো করতে হচ্ছে, ইনস্ট্রাকশন মানতে হচ্ছে। মানে দেখুন, আমি বলছি বিচারপতি অমৃতা সিনহা, তিনি তার মতো ব্যক্তিত্ব, অত পরিচিত ব্যক্তিত্ব এবং অত মানে সুনাম যার আছে, সেই বিচারপতিকে যদি এইভাবে ফাঁসানোর চেষ্টা করা হতে পারে, তো রাজ্যপাল কোন ছাড়? বুঝতে পারছেন? ফলে একের পর এক হাইকোর্টের বিচারপতিকে, কৌশিক চন্দ্র সাহেব মহামান্য বিচারপতি, তারপর মহামান্য রাজশেখর মান্তা। আপনি আমাকে বলুন তো, রাজশেখর মান্তার বাড়িতে যে এরম হয়েছিল, এখনো উনি জাস্টিসের বিচার পেয়েছেন? না, আচ্ছা আমাকে একটা বলুন তো, যে এলাকায় যে জাস্টিস থাকে, লোকাল ওসি, উচিত সেখানে নজর দেওয়া, সেই নজরদারি কোথায় গেল? এমএলএ মন্ত্রীদের বাড়িতে পুলিশ থাকে, নজরদারি করে।
দিয়ে 1 ঘন্টার মধ্যে আধ ঘন্টার মধ্যে ইউটিউবে অ্যারেস্ট করে আনা হয়, 41-এ নোটিশ করা হয়। অথচ রাজশেখর মান্তার বাড়িতে যে পোস্টারিং করা হয়েছিল সে আজও বিচার পেয়েছেন উনি। জাস্টিস রাজশেখর মান্তার বাড়ির বাইরে যারা পোস্টার মেরেছিল এই সিসিটিভি ফুটেজ বিনীত গোয়েলের কাছে ছিল, কিন্তু কিচ্ছু করেননি। একজন এবং ফলস লোকেদের, ফেক লোকেদের অ্যারেস্ট করা হয়েছিল, যারা আদৌ পোস্টার মারেনি এমন লোকেদের অ্যারেস্ট করা হয়েছিল। অথচ সিসিটিভি ফুটেজ কিন্তু কলকাতা পুলিশের হাতে ছিল। এবং আমার একটু অবাক লেগেছে প্রশান্ত দা, আমি এই প্রসঙ্গেই আপনাকে বলি, সেটা হচ্ছে কলকাতা হাইকোর্টের সর্বোচ্চ জুডিশিয়ারি কেন এগুলো নিয়ে সুমোটো মুভ করে খুব দ্রুত এই ব্যাপারগুলো বিহিত করবেন না। ছাড় দিয়েছেন বলেই তো আজকে অমৃতা সিনহার হাজবেন্ডকে অ্যাটাক করেছে। এবং আমি এমন কথাও শুনেছি, জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ড প্রতাপ চন্দ্র দে, তাকে যে বসিয়ে রাখা হয়েছিল না, তাকে শুধু ইন্টারোগেট করার সময় এমন কথাও বলা হয়েছে সিআইডির তরফ থেকে যে আপনার কন্যা বিদেশে থাকে, আপনার স্ত্রীকে বলুন একটু সংযত হতে। মানে এই খবর আমি পেয়েছিলাম প্রতাপবাবুর কাছে, সিআইডির তরফ থেকে এই ধরনের কথাবার্তা বলা হয়েছিল। মানে যদি এটা সত্যি হয়, আমি খুব রিলায়েবল সোর্সে খবরটা পেয়েছিলাম, যে যদি এটা সত্যি হয় কি মারাত্মক, আপনি চিন্তা করুন তো। মানে আইনজীবীকে বলা হচ্ছে তার কন্যা বাইরে থাকে এবং পরিস্থিতি অন্যরকম হতে পারে এমন ইন্ডিকেশন দেওয়া হচ্ছে সিআইডির তরফ থেকে। কি না একজন মানে তোলাবাজ যুবক, তিনি দিনের পর দিন অনাচার করে যাচ্ছেন বাংলায়, তার অন্যায় চুরিগুলো তার আদালতে বিচার্য হচ্ছে, সেই অপরাধে দোষী সাব্যস্ত হচ্ছেন তার হাজবেন্ড এবং তার কন্যাকে পর্যন্ত পুরো বিষয়টাকে রিলেট করে দেওয়া হচ্ছে, 9 ঘন্টা ধরে বসিয়ে রাখা হচ্ছে। কোথায় যাবে বাঙালি, আমি এইটা ভেবে বারবার চিন্তিত হচ্ছি। প্রশান্ত দা, অনেক ধন্যবাদ, আপনি আমার সঙ্গে থাকলেন এতক্ষণ, এই বিষয়টা নিয়ে আপনার মতামত দিলেন। অন্তত অ্যাটলিস্ট শেষ পর্যন্ত মানুষ একটা একটা করে ছোট ছোট রিলিফ পাচ্ছে। তার মধ্যে এটাও প্রতাপবাবু রিলিফটা তো শুধু প্রতাপবাবু না বা জাস্টিস অমৃতা সিনহার নয়, আমি বিশ্বাস করি আমাদের আপামর বাঙালির রিলিফ এটা। আপামর বাংলাকে একটা বাঙালি জাতিকে মেরুদণ্ড আমাদের হাইকোর্ট সোজা করে রেখেছে। সেই মেরুদণ্ড বাঁকানোর চেষ্টা করা হচ্ছিল, সেটা সুপ্রিম কোর্ট দেখিয়ে দিল যে আমরা ঠিক জায়গায় আছি। এবং আরেকটা দিক প্রশান্তদা বলছি, যে এই ফেক মামলা লড়ার জন্য তো রাজ্য সরকারের খরচা হলো, সিআইডির খরচা হলো, তাদের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে অ্যাডভোকেট দিতে হয়েছে। এগুলো বাজে পয়সা খরচা না, বলুন তো আপনি? আমার তো মনে হয় এই উপযুক্ত কস্ট দেওয়া উচিত ছিল, এই মামলাগুলো করার জন্য উপযুক্ত কস্ট ইম্পোজ করা উচিত ছিল। আপনি আমাকে বলুন, এই সন্দেশখালী যে হচ্ছে মামলা ট্রায়ালে গেল না, এক্ষুনি আমরা কি করে উপনীত হবো যে সাক্ষী হোস্টাইল হয়েছে? মামলা তো ট্রায়ালে গেল, 164 স্টেটমেন্ট রয়েছে, 164 করা হয় ম্যাজিস্ট্রেটের কাছে স্টেটমেন্ট, সেই কি করে মিথ্যে কথা বলছে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে? যদি সে বলে তার বিরুদ্ধে জানা পাবে। 211 প্রভিশন আছে আমাদের। না মানে বিচার ব্যবস্থার মধ্যে ওই ক্রিমিনাল মাইন্ডসেট গুলো ঢুকে পড়ছে, এটাই কিন্তু বাংলার সব থেকে চিন্তার জায়গা। আমি আপনাকে বলছি, প্রশাসনের মধ্যে যেমন ক্রিমিনাল এলিমেন্ট গুলো ঢুকে পড়েছে না পশ্চিমবঙ্গের রাজনীতিতে, যে পঞ্চায়েত, পুরসভা, জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত, কাউন্সিলর, চেয়ারম্যান, এমএলএ, এগুলো সব অনেক কারাপ্টেড লোক না, ক্রিমিনাল লোকগুলো ঢুকে পড়েছে। ঠিক একইভাবে কিন্তু বাংলার আরেকটা সংকটের জায়গা, সেটা হচ্ছে জুডিশিয়াল প্রসেসের মধ্যে এই ক্রিমিনাল মাইন্ডসেট প্রোঅ্যাক্টিভ হতে শুরু করেছে। এটা কিন্তু আরো একটা বিপজ্জনক জায়গা, একটু ভালো করে ভেবে দেখবেন আমি যা বললাম। অনেক ধন্যবাদ, একদম তাই। অনেক ধন্যবাদ প্রশান্ত দার সঙ্গে থাকার। আপনাকে ধন্যবাদ।